হ্যাঁ বলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি আপনাদের শুভজিৎ স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকে একটু জানাবেন যে আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে কিনা, আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে এবং স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা প্রত্যেকে একটু জানান। চলুন, পল্লবী ম্যাডাম জানাচ্ছেন ক্লিয়ার স্যার, দিশা ম্যাডাম ক্লিয়ার। চলুন, অলরেডি আমরা একটু দেরি করে ফেলেছি, রাত্রি 10টা থেকে আমাদের ক্লাস, 10টা 6 বেজে গেছে, 6 মিনিট আমরা দেরি করে ফেলেছি। আর দেরি আমরা করব না, চলুন শুরু করব আজকের ক্লাস। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চোঙ এবং শঙ্কু। যদি চোঙটা দেখা যাক কতটুকু সময় লাগে আর কি। চোঙটা যদি মোটামুটি আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে পরবর্তীতে রয়েছে শঙ্কু, শঙ্কুটা আমরা শেষ করে দেব। আর এই চোঙ এবং শঙ্কু শেষ হয়ে যাওয়া মানে আমাদের যে পরিমিতি পাঠ, সেই পরিমিতি পাঠও শেষ। অর্থাৎ আমি যদি বলি আপনাদের যে ম্যাথ সিলেবাস অলমোস্ট প্রায় সব কমপ্লিট, সেটা অ্যাডভান্স ম্যাথ বলুন, অ্যারিথমেটিক বলুন এবং এই জিওমেট্রি বলুন। আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম রয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা সঠিক সময়ে আশা করছি ফর্ম ফিল আপও করে নেবেন এবং পড়াশোনাও ঠিকভাবেই করছেন আপনারা, এটাই আশা করছি। আর ঠিকভাবে পড়াশোনা করুন, সামনে অনেকগুলো এক্সাম রয়েছে। আর গ্রুপ ডি গ্রুপ সির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সবার আগে কমপ্লিট হবে, এটাও আমি আপনাদের বলেছিলাম, আবারও বলছি। সামনে প্রাইমারি দেবেন, আপার প্রাইমারি দেবেন বা আদার্স যা কম্পিটিটিভ এক্সাম দেবেন, তার যে রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি 2 থেকে 3 বছর ধরে রাখুন আর কি। ধরে রাখুন আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এই যে এক্সামটা, এই এক্সামের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হবে। কেননা আপনারা জানেন ওই যে সুপ্রিম কোর্ট থেকে একটা যে রায় সেটা চলে আসছে, ওই এসএলএসটির সঙ্গেই গ্রুপ সি গ্রুপ ডিটা রয়েছে। তাহলে সবার আগে নিজের পায়ে দাঁড়ান। এখানে নিজের পায়ে দাঁড়ানো বলতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হন, কিছু পয়সা করেই ইনকাম করুন আর কি। তারপর পরবর্তী এক্সামগুলো দেবেন আর কি, তাই না? প্রাইমারি, আপার প্রাইমারি বা আরও যা এক্সাম রয়েছে সেগুলোকে দেবেন। চলুন, কথা বললে আরও কথা বেড়ে যাবে, এমনিতেই ঠান্ডার সময়, রাত্রি 10টা হয়ে গেছে, আপনাদের ধৈর্যও নেই সেরকম। চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করাচ্ছি মোড টিচিং। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চোঙ। ক্লিয়ার? এবং দেখতে দেখতে আমাদের পরিমিতির 8 নম্বর ক্লাস। একদম সাজেস্টিভ জায়গাগুলো আপনাদের করানো হয়েছে এই জিওমেট্রিতে, যে জায়গাগুলো থেকে গ্রুপ সি গ্রুপ ডি বা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে লাইক এই ডাব্লিউইপি কেপি এক্সামে প্রশ্ন আসে বা পিএসসি মিসলেনিয়াস জাতীয় এক্সামে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোকেই একদম লিমিটেড, একদম প্রচুর কিছু নয়, একদম লিমিটেড সোর্স বা লিমিটেড তথ্য দিয়ে এই জিওমেট্রিটা করানো হয়েছে। কোথাও যাওয়ার দরকার নেই, এই যে 8টা ক্লাস আজকে চলছে, 8টা ক্লাস করে যান, যা প্রশ্ন আসবে এর মধ্যেই থাকবে। যদি আসে, না আসার সম্ভাবনাও বেশি, নাও আসতে পারে। যারা ইউটিউবে রয়েছেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো করে রাখতে পারেন। চলুন, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, চোঙ এবং শঙ্কু। তাহলে সবার প্রথমে আমরা যে জায়গাটা নিয়ে জানবো সেটা হচ্ছে চোঙ। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চোঙ। এটা হচ্ছে একটা চোঙের ছবি এবং চোঙের বাস্তব কিছু যদি উপকরণের কথা আপনাদের জিজ্ঞাসা করা হয়, দেখেছেন চোঙ কোনগুলো? চোঙ কি মানে কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিন চোঙের। চলুন, পাইপ একটা, একদমই এটা হচ্ছে চোঙ। আচ্ছা, একদম ড্রাম পাইপ, এগুলো হচ্ছে চোঙ। এবং সম্প্রতি আমাদের নিউজে ড্রামটা ছিল আর কি। ব্যাপকভাবে আমরা দেখেছি যে ড্রামের মধ্যে কিভাবে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল। তো যাই হোক, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এটা দেখতে পাচ্ছেন আপনারা একটা চোঙ, একটা ড্রাম বা একটা পাইপ, এটাকে আমরা বলি চোঙ।
এবার এখান থেকে সবার প্রথমে আমাদের সূত্রগুলো জানতে হবে। যদিও আমি একদম ডিরেক্টলি সূত্র লিখিয়ে দিয়ে সরাসরি অঙ্কে যেতে পারি আর কি, কিন্তু চলুন সূত্রগুলো যখন রয়েছে একটু বোঝার চেষ্টা করি আর কি। আর বাদবাকি যদি বুঝতে পারেন সূত্র, মানে যতগুলো সূত্র রয়েছে, এবং আপনাদের এর আগেই আমি বলেছি যে পরিমিতিতে সূত্র হচ্ছে মেন, সূত্র না জানলে আপনি অঙ্কগুলো করতে পারবেন না। তো তার জন্য আপনারা কি করবেন, এই অ্যারিথমেটিকের জন্য একটা খাতা করবেন, অ্যারিথমেটিক বলছি, জিওমেট্রির জন্য একটা খাতা আপনারা করবেন, এবং যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে লিখবেন। আপনি যে জায়গায় পড়াশোনা করেন বা আপনার পড়ার টেবিলে বা আপনি যে জায়গায় সবচেয়ে বেশি তাকান আর কি, ঠিক আছে, বেশি তাকান বলতে পারি এরকমটা না যে স্যার আমি তো এই পাশের বাড়ির ওই দিকে তাকাই আর কি, ঠিক আছে, তাহলে ওখানে কোথায় টাঙাবো আর কি, ওরকমটা নয়। আপনি আপনার বাড়ির দেওয়ালে যে জায়গায় আপনার বারবার চোখ যায় এরকম একটা জায়গায় আঠা দিয়ে সাটিয়ে দিন, যাতে যেতে আসতে চোখে পড়ে। বা আর একটা জিনিস আপনারা করতে পারেন, যেটা আমি আমার প্রিপারেশানকালে ওই ভোকাবের জন্য করেছিলাম আর কি, সেটা হচ্ছে ফোনের ওয়ালপেপার। ফোন তো আমাদের সঙ্গে আর কি, ফোন ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না, সেটা আপনি হোক আমি হোক সবাই, মানে ফোন যদি না থাকে আর কি তাহলে ঘুম আসবে না আর কি। এবং আপনি দেখবেন কোনো দিন চেষ্টা করে যে এমন চেষ্টা করবেন যে আমি একদিন ফোন না নিয়ে থাকতে পারবো, মানে থাকবো আর কি, দেখবেন পারবো না আর কি, মানে পারবেন না। মানে এমনই অ্যাডিক্টেড আমরা হয়ে গেছি। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, ফোনের যে ওয়ালপেপার রয়েছে আর কি, সেই ফোনের ওয়ালপেপারে দেবজিতের ফটো না লাগিয়ে ওই যে আপনার ওই যে পেজটা আর কি, যেখানে আপনি ওই সূত্রগুলো লিখেছেন সেই সূত্রগুলোকে লিখে ছবি তুলে ওয়ালপেপারে লাগিয়ে রাখবেন। ওয়ালপেপারে যদি লাগান তাহলে কি হবে, আপনি ফোন খুলবেন দেখতে পাবেন, আর যখনই দেখতে পাবেন দুবার করে পড়ে নেবেন। যদি 2-3 দিন লাগানো থাকবে, দেখবেন 2-3 দিন লাগানোর পর অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে জিনিসগুলো সব সেভ হয়ে গেছে, একটা ছবি আকারে জিনিসগুলো সেভ হয়ে গেছে। এবং এক্ষেত্রে এই জিনিসটা আপনারা ভোকাবের সঙ্গেও করতে পারেন, মানে ইংলিশের যে ভোকাব রয়েছে ফোনের ওয়ালপেপারে, যে আমি আজকে 10টা ভোকাবুলারি লিখলাম, লেখার পর ছবি তুলে ওয়ালপেপারে সেট করে নিলাম, 2 দিন পড়লাম, 2 দিন পর আবার নতুন যে ভোকাবুলারি সেটাকে আবার ওয়ালপেপারে সেট করে দিলাম। বা হাতে লিখতে পারেন, ঠিক আছে, যে কি করছি কিছু করছি না, বুঝতে পারছি না, তাহলে হাতে লিখতে থাকুন সূত্রগুলো, মনে থাকবে এভাবে। রিভিশন করতে হবে, রিভিশন না করলে সব যাবে। রিভিশন করুন। তো এই হচ্ছে চোং। তো চোং থেকে চলুন প্রথম কিছু সূত্র রয়েছে কয়েকটা, সেই সূত্রগুলোকে একটু জেনে নিই। তাই চোঙের সবার প্রথমে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতল বা যেটাকে আমরা বক্রতল বলছি, পার্শ্বতল বা বক্রতল। তাহলে পার্শ্বতল বা বক্রতল কোনটা? পার্শ্বতল বা বক্রতল হচ্ছে এই যে তলটা, এই যে তলটা, এই তলটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। বক্রতল একই জিনিস। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলটা একটু বের করার চেষ্টা করি। তাহলে এই পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে মনে করুন আমি এখানে একটা আলাদা একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা কি? এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্রটা জানো কি ছিল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, বাহ, খুব সুন্দর, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর এই যে দেখুন, এই যে একটা ড্রামের মধ্যে, ড্রামের এই যে বক্র যে তলটা বা এই যে পার্শ্বতলটা, এটাও দেখুন একটা আয়তক্ষেত্র। কি করা হয়েছে বলুন তো? আয়তক্ষেত্রটাকে এই ধরে নিয়ে জুড়ে দিয়েছে, মানে এদিক থেকে এই মাথা আর এদিক থেকে এই মাথা নিয়ে গিয়ে কি করেছে বলুন তো? জুড়ে দিয়েছে। একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রটাকে কি করেছে? এদিক থেকে ওই মাথা নিয়ে গিয়ে আর এদিক থেকে এই মাথাকে নিয়ে এসে দুটোকে এক জায়গায় কি করেছে? জুড়ে দিয়েছে। দিয়ে এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে বক্রতল বা পার্শ্বতল। এবার এখানে যদি দেখি, এখানে এই পার্শ্বতল বক্রতলে এখানে যেটাকে আমরা প্রস্থ ধরেছিলাম সেটা কি হয়ে যাবে? এটা উচ্চতা, উচ্চতা বা হাইট। ক্লিয়ার? আর এটাকে যখন আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, মানে এই দুটো যে কোণা আর কি, দুটো কোণাকে এইভাবে ধরে নিয়ে এক জায়গায় যখন করলাম, তখন দেখুন এটা একটা বৃত্তর মতো হয়ে গেল না? মানে দৈর্ঘ্য যেটা আর কি, সেই দৈর্ঘ্যটাকে ধরে আমরা কি করেছিলাম? এক জায়গায় জুড়ে দিয়েছিলাম। তো তারপর এটা কি হয়ে গেছে? একটা বৃত্ত হয়ে গেছে। এবার আপনারা বলুন যে বৃত্তের যে পরিধি রয়েছে, বৃত্তের পরিধির সূত্র কি ছিল? পরিধির সূত্র মানে প্রস্থ যেটা, দৈর্ঘ্য যেটা, সেটা তো পরিধি, সেটা তো পরিধি হয়ে গেল। কারণ দৈর্ঘ্যটা কি করলাম? দুই মাথা ধরে আমি জুড়ে দিলাম, মানে বৃত্তটা পরিধি হয়ে গেল। আর প্রস্থটা কি? উচ্চতা। তাহলে বৃত্তের পরিধি আমরা জানি, পরিধি হচ্ছে কি 2πr, বৃত্তের পরিধি এটা। আর উচ্চতাটা এর সঙ্গে আপনি গুণ করে দেবেন,
মানে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গিয়ে দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করছিলাম। তাহলে এক্ষেত্রে আপনি এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে গিয়ে পরিধি আর উচ্চতাকে কী করবেন, গুণ করে দেবেন। তাহলে পরিধি কত, 2πr, আর উচ্চতা কত, উচ্চতা h। তাহলে একটি চোঙের পার্শ্বতল বা বক্রতলের যে ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বের করার সূত্র কি, এই যে 2πr ইন্টু h, মানে 2πrh, 2πrh। বলুন বোঝা গেল কিনা? তাহলে চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2πrh। যদি বুঝতে পারেন ভালো কথা, বুঝতে না পারলে ডিরেক্টলি মুখস্থ আর কি, ডাইরেক্ট। পার্শ্বতল মানে একটি চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh। মানে এই যে এই পোর্শনটা, এই উপরের ঢাকনাগুলো নয় কিন্তু, উপরেগুলো নয়, ড্রামে দেখবেন উপরে ঢাকনা রয়েছে। এবার দেখুন আমরা পার্শ্বতলটা তো বের করে নিলাম, আর এই নিচে এটা তো নিচের এই যে ড্রামের সমতল, এটা এদিকে একটা দেখুন, এদিকে একটা দেখুন। তাহলে এখানেও একটা বৃত্ত রয়েছে, এই নিচে একটা বৃত্ত রয়েছে, আবার উপরেও একটা বৃত্ত রয়েছে। তা আমাকে বলুন তো, এই যে নিচের যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল? বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র πr²। খুবই ভালো কথা। আর এই যে ড্রামটা আপনি দেখতে পাচ্ছেন, যে ড্রাম আমাদের নিউজে ছিল ওই ড্রামই, তো এই যে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রামের টোটাল কয়টা বৃত্ত দেখতে পাবেন আপনি? এই ড্রামে কয়টা বৃত্ত? এই নিচে একটা আর উপরে একটা, টোটাল দুটো আর কি, তাই না? তাহলে ক্ষেত্রফল যদি দেখি, তাহলে মানে দুটো যদি দেখি, মানে নিচে একটা উপরে একটা, দুটো বৃত্ত রয়েছে, তাহলে যোগ যদি করি এখানে, তাহলে 2πr²। এবার এখান থেকে আপনাদের দ্বিতীয় প্রশ্ন যেটা চলে আসে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? এই পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটার সঙ্গে কি করব আমরা? এই যে উপরের যে দুটো বৃত্ত ছিল এরও ক্ষেত্রফলটাকে যোগ করব, হ্যাঁ কি না? মানে সমগ্রতল মানে কি? মানে চারিদিকে যত তল আছে সবগুলো একসঙ্গে আর কি, সেটাই তো সমগ্রতল। স্যার দরজাটা লাগান। তাহলে সমগ্রতল মানে কি? সমগ্রতল মানে হচ্ছে এই যে পার্শ্বতল যেটা আমরা পেয়েছিলাম, এই পার্শ্বতলের সঙ্গে এই যে উপরে যে দুটো ঢাকনা রয়েছে, এই দুটো ঢাকনার ক্ষেত্রফল যোগ করে দেব, তাহলে আমরা সমগ্রতল পেয়ে যাব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে 2πrh পেয়েছিলাম, আর তার সঙ্গে এই যে দুটো ঢাকনা রয়েছে, নিচে একটা উপরে একটা, এদের ক্ষেত্রফলটাকে যোগ করব। তাহলে যোগ করে দিন, তাহলে যোগ করলে কী হবে? 2πr², 2πr²। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে যাবে আপনার? এটা হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এখান থেকে আপনি কমন নিয়ে নিন, দুজনের মধ্যে 2 আছে, 2 কমন নিয়ে নিন, পাই আছে, পাই কমন নিয়ে নিন, এখানে আর, এখানেও একটা আর আছে, আর কমন নিয়ে নিন। তাহলে 2πr, আর এখানে একটা কি পড়ে থাকবে? h পড়ে থাকবে, আর এখানে একটা আর পড়ে থাকবে, তার মানে r প্লাস h, r প্লাস h। তাহলে এখান থেকে দেখুন আমরা দুটো সূত্র এখনো পর্যন্ত জেনেছি, যে চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², এই 2πrh, আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, যে 2πr ইন্টু r প্লাস h, 2πr ইন্টু r প্লাস h। এই দুটো জিনিস ক্লিয়ার প্রত্যেকের? একটু জানান। বুঝতে না পারলেও সমস্যা নেই, এসব মুখস্থ করবেন। চলো নেক্সট আমরা যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে আয়তনের সূত্র। মানে এই যে চোঙটা রয়েছে এর যে আয়তন রয়েছে, আয়তনের সূত্র। তাহলে আয়তন দেখুন, মনে করুন এই যে পাইপটা রয়েছে, এই পাইপের মধ্যে আপনি জল ঢোকাবেন আর কি, জল রাখবেন। তাহলে কতটা জল আপনি এর মধ্যে রাখতে পারবেন? তাহলে কতটা জল রাখতে পারবেন সেটাই তো আয়তন। তাহলে দেখুন নিচে যদি দেখি, এটা ঢাকনা আর কি, এই ঢাকনার ক্ষেত্রফলটা কত? একটু আগে আমরা দেখলাম ঢাকনার ক্ষেত্রফল হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। আর এই যে এখানে যখন আমি জলটা মানে প্রবেশ করাবো বা জল যখন আমি এখানে রাখবো, তখন কি হবে? এটা উচ্চতা বরাবর আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর কি।
তাহলে এই উচ্চতাটাকে কী করে দেবেন, হাইটটাকে গুণ করে দেবেন, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আপনার চোঙের যে আয়তন, সেই আয়তন বের করার ফর্মুলা। তাহলে চোঙের আয়তন বের করার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। এই ছিল তিনটে ফর্মুলা, আর কিচ্ছু নেই চোঙে। তাহলে আরেকবার আমি বলে দিই যে একটি চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে টু পাই আর এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 πr ইন্টু আর প্লাস এইচ। আর আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তন বের করার সূত্র কি, আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বলুন, তিনটে সূত্র ক্লিয়ার? হ্যাঁ স্যার, চলুন প্রথম অঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম অঙ্ক বুঝে যাওয়া মানে হয়ে গেল, আর নেই কিছু। প্রথম অঙ্ক বুঝে যাওয়া মানে অঙ্ক খতম। স্যার অফ করুন ওটা। দেখুন তাহলে কি বলছে এখানে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি। তাহলে একটা চোঙ রয়েছে, একটা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে যার ব্যাসার্ধ মানে কি, এই যে এইটা মানে আর এর ভ্যালু কত বলেছে, আর এর ভ্যালু বলেছে 7 সেমি। খুবই ভালো কথা। আর কি বলে দিয়েছে, উচ্চতা হচ্ছে 4 সেমি, মানে এই যে উচ্চতাটা এদের মধ্যে, উচ্চতাটা বলেছে 4 সেমি। এবার আপনাকে কি জিজ্ঞাসা করছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি ছিল বলুন? পার্শ্বতল বা বক্রতল একই জিনিস, 2 পাই আর এইচ। এটা ছিল হচ্ছে পার্শ্বতল এর ক্ষেত্রফল বের করার সূত্র। দুই তো ধ্রুবক, লিখে দিন, পায়ের মান 22/7 লিখে দিন। আর এর ভ্যালু বলে দিয়েছে 7, আর এইচ এর ভ্যালু বলে দিয়েছে 4 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল বের করবো সেন্টিমিটার স্কোয়ার, এই 7 কেটে দিন, বাকি যা আছে সব ধরে গুণ করে দিন। তাহলে 22 দুগুণে 44, 44কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 17, মানে হচ্ছে 176 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 176 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার। একই রকমভাবে সমগ্রতলের ক্ষেত্রফল বের করব আমি। তাহলে বলুন সমগ্রতল মানে কি, ওই যে পার্শ্বতলের সঙ্গে ওই যে উপরে যে দুটো ঢাকনা ছিল তাদের যে ক্ষেত্রফল সব যোগ লাগাবো, তাহলে আমরা কি পেয়ে যাব, সমগ্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল বলুন? 2 pi r into h plus r. 2 পাই আর ইন্টু h plus r. এইচ প্লাস আর। খুবই ভালো কথা। তাহলে 2 2 জায়গায় লিখুন, পাই 22/7 লিখে দিন। আর এর ভ্যালু দেখুন, আর এর ভ্যালু কত, 7 ইন্টু 7 আর 4 কত হবে, এখানে 7 আর 4 হবে হচ্ছে 11, মানে ইন্টু 11 ইন্টু 11। এখানেও এই 7 কেটে দিন, বাকি যা আছে ধরে গুণ করুন, মানে হচ্ছে 4 4, এটার সঙ্গে যদি 11 গুণ করি তাহলে 4 বসে গেল, 4 আর 4 8, মানে হচ্ছে 484 সেন্টিমিটার স্কোয়ার। মানে সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 আর 4 সেন্টিমিটার স্কোয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 আর 4 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাদেরকে আয়তন বের করতে হবে। তাহলে বলুন আয়তনের সূত্র কি ছিল, pi r square h. পাই আর স্কোয়ার এইচ, এটা ছিল হচ্ছে আয়তন। পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে আর দুবার, আর এর ভ্যালু আমরা 7 পেয়েছি, এইচ মানে কি 4 পেয়েছি, এই 0 0 কাটুন, এই 7 কাটুন। তাহলে এবার এগুলোকে যদি আমি গুণ করি, 22 আর এদিকে 4 7 28, কত হচ্ছে গুণ করলে, 28 দুগুণে কত, 56, 56কে 11 দিয়ে গুণ করুন, তাহলে 6 বসে গেল, 5 আর 6 11, 6 মানে 616 মানে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, তাহলে 616 ঘন সেন্টিমিটার। বলুন প্রথম অঙ্ক বোঝা গেল?
প্রথম অঙ্ক বুঝে যাওয়া মানে হয়ে গেল। চলুন পরবর্তী অঙ্কে যাব। প্রথম অঙ্ক আশা করছি সমস্যা নেই। 2 নম্বর অঙ্ক বলছে কি যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 6 পাই সেমি এবং চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান। চোঙটিতে কত সেমি জল ধরে? চোঙটিতে কত সেমি জল ধরে? দেখুন তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি বলেছে 6 পাই সেমি। লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 6 পাই সেমি। তাহলে একটা চোঙ এঁকে নিই, এটা হচ্ছে চোঙ এবং এখানে বলেছে এই যে ভূমির যে পরিধিটা, এই যে ভূমির পরিধি, ভূমির পরিধিটা কি একটা বৃত্তের পরিধি কি কত? বৃত্তের পরিধি 2 পাই বৃত্তের পরিধি যদি দেখি তাহলে আমরা জানি যে 2 পাই আর, আর এই 2 পাই আর এরই তো ভ্যালু বলে দিয়েছে 6 পাই, হ্যাঁ কি না? ভূমির পরিধিটা বলেছে 6 পাই সেমি। তার মানে যেটা 2 পাই আর মানে পরিধিটা, ভূমির পরিধি তো 2 পাই আর, এই 2 পাই আর এর ভ্যালুই বলে দিয়েছে যে 6 পাই। এখান থেকে এই পাই কেটে দিন, 2 দিয়ে এটাকে কেটে দিন, মানে হচ্ছে কত? 3। তাহলে এখান থেকে আপনি আর এর ভ্যালু পেয়ে যাবেন কত? আর এর ভ্যালু হচ্ছে 3, মানে ব্যাসার্ধ কত? এই চোঙটার ব্যাসার্ধ হচ্ছে 3। ক্লিয়ার? চোঙটার ব্যাসার্ধ 3। নেক্সট পয়েন্ট কি বলছে দেখুন, নেক্সট পয়েন্ট বলছে যে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান। তাহলে আমাকে বলুন তো এই চোঙটির যে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে ব্যাস কত? 6। তাহলে আমরা জানি, ঠিক আছে, ব্যাস কত? ব্যাস তাহলে কত হবে? এর দ্বিগুণ হয়ে যাবে পুরোটা। তাহলে ব্যাস হবে হচ্ছে কত? 6। আর এই 6 হচ্ছে কি এর উচ্চতা। তাহলে উচ্চতাটা কত? এইচ এর ভ্যালু হচ্ছে 6। বলুন এটুকু বোঝা গেল প্রত্যেকে? উচ্চতা হচ্ছে 6। নেক্সট কি বলছে যে চোঙটিতে কত ঘন সেমি জল ধরে। তাহলে কত ঘন সেমি জল সেখানে আমি রাখতে পারবো, তার মানে চোঙটার কি বের করতে হবে আমাকে? এখানে আয়তন বের করতে হবে। তাহলে চোঙের আয়তন বের করার সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন বের করার সূত্র। ভালো কথা, চলুন এখান থেকে বসিয়ে দিন। তাহলে 22/7 ইন্টু আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি 3 ইন্টু 3, আর আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেছি। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 6। এবার এখান থেকে দেখুন ক্যালকুলেশান করা যাচ্ছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে চলুন ক্যালকুলেশানে একটু যাওয়া যাক। চলুন 3 6 18, 3 18 36, তাহলে 36 ইন্টু 22। চলুন 36 দুগুণে কত হচ্ছে? 72। তাহলে 72 ইন্টু 11 করে দিলাম, মানে 2 7 আর 2 9 700। ওটা 6 নং 54 হবে না? 3 6 18 3 ও সরি 3 8 54 একদম। তাহলে 3 8 54, 54 দুগুণে কত? 108। তাহলে 108 এর সঙ্গে 11 যদি গুণ করি তাহলে কত হবে? 8 বসে গেল, মানে এখানেও সেই 8ই থাকবে। 1 1। আচ্ছা 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে? হ্যাঁ স্যার। 1188। খুবই ভালো কথা। এবার এটাকে 7 দিয়ে ভাগ করুন, যা হবে তাই, বা এটাই দেখবেন অপশানে থাকবে। অপশানে এটাই ছিল 7। আয়তন বের করেছে মানে কি? সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। এবার এটা কোন ভগ্নাংশে রয়েছে? অপ্রকৃত না মিশ্র? অপ্রকৃততে রয়েছে। হ্যাঁ, যদি মিশ্রতে করি তাহলে কি হচ্ছে? তাহলে মিশ্রতে এখান থেকে ভাগ করে দিন, যা হবে তাই। 1188, 7 দিয়ে, 7 একে 7, 4 8 48, 6 7 42, 6 8 48, মানে এখানে আবার কত হবে? 7 9 63 5, মানে হচ্ছে 169 পূর্ণ 5/7।
বলুন, বোঝা গেল? যদি অপ্রকৃততে রাখে তাহলে তো আমাদের হয়ে গেল, যদি মিশ্রতে চাই তাহলে আমাদের ওই যেভাবে ভেঙে এভাবে করতে হবে, আপনারা জানেন এসব জিনিস কিভাবে কি হয় না হয়। আশা করি ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাব। চলুন, পরবর্তী অঙ্ক বলছে যে একটি কেরোসিন পূর্ণ ড্রামের ব্যাস 35 ডেসিমিটার এবং উচ্চতা হচ্ছে 24 ডেসিমিটার। এই কেরোসিন দিয়ে 25 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার মাপের কয়টি টিন, এটা টিন হবে, কয়টি টিন, টিন মানে বোঝেন তো যেটাতে তেল, চিনি, গুড় থাকে, চিনি তো বস্তায় থাকে, চিনি নয়, তেল এবং গুড়, টিন পূর্ণ করা যাবে। তাহলে একটি কেরোসিন ড্রামের ব্যাস বলছে কত? ব্যাস বলছে 35 ডেসিমিটার এবং উচ্চতা বলছে 24 ডেসিমিটার। এই কেরোসিন দিয়ে, মানে ওই কেরোসিনটা দিয়ে আমাকে কি করতে হবে? 25 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার মাপের কয়টি টিন পূর্ণ করা যাবে, সেই আগের কনসেপ্ট। তাহলে আমরা কি করব, এখানে বড় যে ড্রামটা রয়েছে সেই বড় ড্রামের আয়তনটাকে ছোট যে টিনগুলো রয়েছে সেই ছোট টিনগুলোর আয়তন দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব সেই ছোট ছোট কতগুলো টিন আমরা পাবো। হ্যাঁ কি না, বোঝা যাচ্ছে? এর আগে তো আমরা ইয়াই করে এসেছি। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে বড় যে কেরোসিন ড্রামটা রয়েছে সেই তার আয়তনটাকে বের করতে হবে এবং তার আয়তনটাকে দিয়ে ছোট যে টিনগুলো রয়েছে তার আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। চলুন তাহলে দেখি। তাহলে প্রথমে আমি এর আয়তন বের করব, যে একটি কেরোসিন ড্রামের ব্যাস বলছে কত? ব্যাস বলে দিয়েছে 35 ডেসিমিটার, মানে এখানে মনে করেন একটা ড্রাম রয়েছে, এর ব্যাসটা বলে দিয়েছে, ব্যাস বলেছে, ব্যাস কত? ব্যাস 35, মানে এটা 2r এর ভ্যালু, 2r এর ভ্যালু 35 বলেছে, তাহলে r এর ভ্যালু কত হবে গো? 35/2, এটা r এর ভ্যালু। আর উচ্চতা বলে দিয়েছে 24 ডেসিমিটার, এই উচ্চতাটা কতটা? উচ্চতাটা 24, এগুলো সব ডেসিমিটারে আছে, হ্যাঁ ডেসিমিটার। তাহলে এখান থেকে এর আয়তনটা যদি বের করি, বলুন একটি চোঙের আয়তনের ফর্মুলা কি ছিল? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে কি? 22/7, আর স্কোয়ার, আর মানে কি? 35/2 কবার লিখবো? 2 বার। 35/2 2 বার লিখবো। আর এখানে কি বলছে? উচ্চতা, উচ্চতাটাকেও লিখে দিলাম, তাহলে উচ্চতা কত? 24। তাহলে এটা আমি আয়তন পেয়ে যাব, বড় যে ড্রামটা ছিল তার আয়তন পেয়ে যাব, এবং বড় ড্রামের আয়তনটাকে কি করব আমি? ছোট ড্রামের যে আয়তনগুলো তা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আয়তন পেয়ে গেছি আমি, টিনের আয়তন কি করব? সব ধরে গুণ করে দিতে হয়, তাহলে 25 × 22 × 35। এবার দেখুন এককগুলো কি সমান আছে? নিচে এগুলো কি বলছে? এগুলো সব সেন্টিমিটার এককে আছে, আর উপরের এটা রয়েছে ডেসিমিটারে। তাহলে আমাকে বলুন যে এই যে সেন্টিমিটার রয়েছে দুটোকে আমাকে সেন্টিমিটার করতে হবে, তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে আমাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ। তাহলে সবগুলোর সঙ্গে কি করবেন আপনি? 10 দিয়ে গুণ করে দিন। তাহলে এবার দেখুন প্রত্যেকটা কি এবার সেন্টিমিটার হলো? বলুন প্রত্যেকটা সেন্টিমিটার হলো? এবার আপনারা বলবেন হ্যাঁ স্যার প্রত্যেকটা সেন্টিমিটার হলো। এবার তাহলে কাটাকাটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে প্রথমেই উপরেরগুলো দেখুন একটু ঘিচিমিচি লাগছে আর কি, প্রথমে উপরেরগুলো একটু কেটে দিই। বলছেন 12টি, আচ্ছা দেখি। তাহলে চলুন 7 দিয়ে কেটে দিন, 5 × 7 = 35, কাটা হয়ে গেল। এটাকে 2 রয়েছে, 2 দিয়ে কেটে দিন, মানে কত হবে? 5 হয়ে গেল। এটাকে 2 রয়েছে, 2 দিয়ে কেটে দিন, মানে কত হবে? 5, কেটে দিলেন। দেখুন এই 5 আর এই 5 25 হয়ে গেল, নিচের 25টাকে কেটে দিন। 22 রয়েছে, 22টাকে দিয়ে এই 22টাকে কেটে দিন। এখানে 35 রয়েছে, এই 35টাকে দিয়ে এই 35 কেটে দিন। তার মানে এখানে 240 আর 5, 240 আর 5 কত হয়? 24, 24কে 5 দিয়ে গুণ করলে 120, তার মানে হচ্ছে 1200টি টিন পূর্ণ করা যাবে। কনসেপ্ট একই, ক্যালকুলেশন একটু মানে একটু কেমন কেমন ছিল, আশা করি বোঝা গেছে। তাহলে কতগুলি টিন পূর্ণ করা যাবে? 1200টি টিন পূর্ণ করা যাবে। 12টি একটু আগে বলছিলেন, ওই শূন্যগুলোকে লাগাননি নাকি? চলুন আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আমরা যাব। হ্যাঁ 1200টি আনসার করবেন, 1200টি। নেক্সট প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে যে 14 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন 11 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তনের সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? চোঙটির
ব্যাসার্ধ কত। তো একটা 14 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন, একটা চোঙ রয়েছে এবং সেই চোঙটির উচ্চতাটা জাস্ট আপনি জানেন, এইচ এর ভ্যালু আপনি জানেন কত বলেছে, সেটা বলে দিয়েছে 14 সেমি, খুবই ভালো কথা। এর যে আয়তনটা হবে, মানে এর আয়তন চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের যে আয়তন, তার আয়তন বের করার ফর্মুলা। পরে কি বলছে, 11 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তনের সমান, বা ঘনক রয়েছে এখানে একটা, বা ঘনকের প্রত্যেকটা বাহুই তো সমান হয়, তার মানে একটা 11 বলে দিয়েছে, মানে সবগুলোই 11। তাহলে এর আয়তন বের করার সমান কি, এই ফর্মুলা কি, এ কিউব। এবার এই দুটোই কি বলছে, সমান হবে আর কি। এই দুটো কি হবে, সমান হবে, মানে আয়তনটা সমান হবে। তাহলে এখান থেকে আপনাকে আর এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। তাহলে চলুন বের করা যাক। তাহলে পায়ের মান কি, 22/7 লিখে দিন। আর এর ভ্যালু কি আমরা জানি না, তাহলে আর এর স্কোয়ার লিখে দিলাম। এইচ এর ভ্যালু জানি, হ্যাঁ জানি 14, আর এখানে 11কে 3 বার লিখে দিন। ক্যালকুলেশন যদি করি, দেখুন 7 দিয়ে এটাকে কেটে দিন, 2 বারে কেটে যাবে, 11 দিয়ে এটাকে কেটে দিন, মানে 2 বারে কেটে যাবে। তাহলে ঘটনাটা কি ঘটলো, তাহলে 2 দুগুণে 4, মানে 4r স্কোয়ার ইকুয়াল টু, এদিকে থাকবে হচ্ছে 2 11, তাহলে আর স্কোয়ার 4 ওদিকে গিয়ে নিচে বসে যাবে, এবং এই স্কোয়ারটা এদিকে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কী হবে, 2 11-র জন্য একটা 11 বাইরে বেরিয়ে আসবে, আর এইখানে দুটো তো 2 রয়েছে, তাহলে একটা 2 বাইরে বেরিয়ে আসবে। তাহলে চোঙটির ব্যাসার্ধ কত, 11/2 সেমি। চোঙটির ব্যাসার্ধ কত, 11/2 সেমি। বলুন কোনো ইস্যুস, কোনো সমস্যা? চলুন নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে। এই যে চলুন 5 নম্বর অঙ্কে আমরা পৌঁছে গেছি। বলছে একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% যদি বৃদ্ধি পায়, তাহলে বক্রতল এর ক্ষেত্রফল এবং আয়তনের শতকরা পরিবর্তন কেমন কি হবে। একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের পরিবর্তন শতকরা কেমন কি হবে সেটা জানতে চাইছে। তাহলে কিচ্ছু করার দরকার নেই, আমি বলেছি ফর্মুলা লিখবেন এখানে। বক্রতলের ফর্মুলা বলুন। 2π/h। 2π/h, এটা হচ্ছে বক্রতলের ফর্মুলা। এবার এখানে কি বলছে যে ব্যাসার্ধটা 50% বৃদ্ধি, মানে আর 50% বৃদ্ধি, মানে 50% বৃদ্ধি, আর উচ্চতাটা 50% হার, মানে এইচ এর ভ্যালু কি বলছে, 50% হার। এবার এখান থেকে কি করবেন, যে +50 -50, মাইনাসে প্লাসে মাইনাস, 50 × 50/100, 0 0 0 কাটুন, মানে হচ্ছে -25। তাহলে এখানে তো 0 হচ্ছে আলটিমেটলি, আর এখানে মাইনাস হচ্ছে কত, 25, তাহলে 25% হ্রাস, মানে বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে, 25% হ্রাস পাবে। বক্রতলের ক্ষেত্রফল 25% হ্রাস পাবে। পরে আয়তনের পরিবর্তন কি হবে, তাহলে আয়তনের ফর্মুলা কি ছিল, πr²h, এটা ছিল হচ্ছে আয়তনের ফর্মুলা বের করার সূত্র। তাহলে কি বলেছে যে চোঙের ব্যাসার্ধ, মানে আরটা কি হয়েছে 50% -50 -50, এই দুটোকে বের করে নিন, আর এইচটা কি হয়েছে 50% বৃদ্ধি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 50 × 50/100, 0 0 0 কেটে দিন। তাহলে আলটিমেটলি -50 -50 মানে -100, আর এখানে +25, মানে আলটিমেটলি যেটা হচ্ছে -75। কি হচ্ছে এখানে, -75। আর তারপর এখানে আবার কি যোগ করবেন আপনারা, +50টাকে যোগ করবেন, -75 × 50/100, 50, মানে এটা হচ্ছে কত, 37.5, 37 তো, 37.5। তাহলে আলটিমেটলি হিসাব লাগান, 75 টাকা ধার করেছেন, 50 টাকা শোধ করলেন, মানে এখনও 25 টাকা ধার থাকলো, আবার ওদিকে আবার 37.5 টাকা ধার করলেন, তাহলে টোটাল কত হচ্ছে 25 টাকা, আর এদিকে হচ্ছে 37 টাকা, তাহলে 25, 37, 62, 62.5, তাহলে -62.5% হ্রাস। আয়তনটা কী হবে, 62.5% হ্রাস পাবে। সেই একই কনসেপ্ট, একই জিনিস, একই সব কিছু ছিল আর কি।
চলুন, আপনাদের চোঙ যেটা ছিল চোঙ কমপ্লিট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। নেক্সট আমরা পড়বো হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে এই যে কালী পুজোতে যে বাজি ফাটানো হয় আর কি, যেটাকে আমরা তুবড়ি বলি, ওটা হচ্ছে একটা শঙ্কু। কলার মোচা, ওটা হচ্ছে একটা শঙ্কু। টোপর যেটা পরি সেটা হচ্ছে একটা শঙ্কু। তাহলে শঙ্কু যদি দেখি, নিচে এটা তো বৃত্ত রয়েছে, এটা হচ্ছে উচ্চতা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, এটাকে আমরা কি বলছি? তির্যক উচ্চতা বলছি। ইংরেজিতে কি বললে কি হয়? ল্যাটারাল হাইট, LETERAL হাইট, HEIGHT, ল্যাটারাল হাইট। চলুন, দুটো সূত্র এখান থেকে মাথায় রাখবেন। হ্যাঁ, বার্থডেতেও পড়ানো হয় এটা, ঠিক আছে। চলুন, সূত্র কিভাবে আসলে আমি বলছি না, দুটো সূত্র একদম ফাটাক্সে মাথায় রেখে দিন। এই যে শঙ্কুটা রয়েছে, শঙ্কুর সবার প্রথমে যে সূত্রটা আপনি মাথায় রাখবেন, যে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? এই যে পুরোটা এটা, এবং নিচে যেটা রয়েছে আর কি, নিচের যে বৃত্তটা রয়েছে সবটার ক্ষেত্রফল যদি দেখি, সেটাকে আমরা বলছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা চলুন আগে একটু এই জিনিসটা বলি। চলুন, সবার প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বক্রতল। বক্রতল বা পার্শ্বতল কোনটা? এই যে উপরের এটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল। এটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল। বক্রতল বা পার্শ্বতল, ক্লিয়ার? তাহলে বক্রতল বা পার্শ্বতলের ফর্মুলা আপনারা একদম ডিরেক্ট মাথায় রাখুন। সেটা কি? সেটা হচ্ছে এই যে পাই আর এল। এল মানে কি? এল মানে হচ্ছে এই যে লেটারাল হাইট, যেটা তির্যক উচ্চতা, পাই আর এল। এটা আমি এইচ এর মতো হয়ে যাচ্ছে, পাই আর এল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এই যে সমতলের ক্ষেত্রফল তো আপনারা জানেন, সমতলের ক্ষেত্রফল কত? এই বৃত্তটার ক্ষেত্রফল কত? এই বৃত্তটা পাই 2 পাই আর স্কয়ার। 2 পাই আর কোথায়? উপরে কি বৃত্ত পেয়েছেন তাই 2 পাই আর স্কয়ার বলছেন? একটা বৃত্ত আছে না, দুটো আছে কি এখানে? না, একটা। তাহলে কি হবে? পাই আর স্কয়ার। এবার দুটোকে ধরে যোগ করে দিন, তাহলে আপনারা কি পেয়ে যাবেন? সমগ্রতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, দুটোকে ধরে যদি আমি যোগ করে দিই, তাহলে এখান থেকে দুটো থেকে পাই আপনি কমন নিয়ে নিন, আর আছে, আরকে আপনি কমন নিয়ে নিন, তাহলে এখানে একটা আর পড়ে থাকবে, এখানে একটা এল পড়ে থাকবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর আর প্লাস এল। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথম সূত্র এটাই মাথায় রাখবেন। আর মাথায় রাখুন হচ্ছে আয়তন। আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 কি ছিল? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন, এই দুটো সূত্র একটু খাতায় লিখে নিন, মুখস্থ করে নিন। চলুন, প্রথম অঙ্ক কি বলছে এখানে? যে একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে এর আয়তন কত? একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে আয়তন কত? চলুন, তাহলে অঙ্ক আপনাদের অফিসিয়ালি চ্যাপ্টার শেষ আর কি, তাই না? আর তো বাকি থাকলো না কিছু। তাহলে একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে আয়তন কত? তাহলে একটা শঙ্কু রয়েছে, শঙ্কুর কি বলেছে? যে ব্যাসার্ধটা মানে, আর এই যে নিচের আর এর ভ্যালুটা কত বলেছে? আর এর ভ্যালু বলেছে 14, আর উচ্চতাটা মানে এইচ এর ভ্যালু কত বলেছে? এইচ এর ভ্যালু বলে দিয়েছে 6। এখন আপনাকে কি জানতে চাইছে? আয়তন। আয়তন একটু আগে আপনাদের বলা হলো, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে আয়তন বের করার সূত্র। চলুন লিখে দিন 1/3। পায়ের মান 22/7, আর তো আপনারা জানেন মানে 14কে দুবার লিখবেন, আর এইচও জানেন, 6 লিখে দেবেন। 7 দুগুণে 14, 3 দিয়ে কেটে দিন, 3 দুগুণে 6, যা আছে সব ধরে গুণ করে দিন।
তাহলে যা আছে সব যদি ধরে গুণ করি, 14 দুগুণে 28, 28 দুগুণে হচ্ছে কত 56, 56 দুগুণে হচ্ছে 112, 112কে 11 দিয়ে গুণ, তাহলে 2, 2 আর 1 3, 3 আর 1 2, 2 আর 1 3, 1 আর 1 2, 1 মানে হচ্ছে 1232, 1232 ঘন সেমি, 1232 ঘন সেমি। চলো, আশা করছি ক্লিয়ার। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, দুটি লম্ববৃত্তাকার শঙ্কু, মনে করুন দুটো লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, এ হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তো উচ্চতার অনুপাত বলে দিয়েছে, উচ্চতা মানে এটার উচ্চতা যদি 1 হয়, এটার উচ্চতা কত হবে 3 হবে। উচ্চতার অনুপাত 1:3 এবং ব্যাসার্ধের অনুপাত কত, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:1, তাহলে ব্যাসার্ধ এর এর ব্যাসার্ধ যদি 3 হয়, এর ব্যাসার্ধ কত হবে 1 হবে। এবার আপনাকে জানতে চাইছে যে শঙ্কু দুটির আয়তনের অনুপাত কি হবে, শঙ্কু দুটির আয়তনের অনুপাত কি হবে। তাহলে কি করবেন, শঙ্কু দুটির আয়তন যে বের করার যে ফর্মুলা সেটা বের করুন, তাহলে তো হয়ে গেল আয়তনের বের করা। তাহলে পাই, এই আয়তনের বের করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই তো ফর্মুলা ছিল। তাহলে একটা একটা করে লিখে নিই, 1/3, এখানে পায়ের ভ্যালু কত 22/7, আর লিখে দিন 2/3 আর এইচ তো 1 ইকুয়াল টু 1/3 পায়ের মান 22/7, এখান থেকে আমরা কেটেও দিতে পারতাম। পরে আর স্কোয়ার, আর মানে কত 1, তাহলে 2 বার 1 লিখুন, এইচটাকে 3 লিখুন। চলুন ক্যালকুলেশন যদি করি তাহলে ঘটনাটা কি ঘটবে দেখুন, এটাকে কেটে দিন, 22/7, এখানে 22/7 রয়েছে কেটে দিন, এখানে একটা 3 রয়েছে 3 কেটে দিন, তাহলে কি পড়ে থাকছে এদিকে 3 আর এদিকে 1, তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে, আয়তনের অনুপাত হবে হচ্ছে 3:1। আয়তনের অনুপাত কত, আয়তনের অনুপাত হচ্ছে 3:1, একদম রেশমা ম্যাডাম বলছেন 3:1। চলুন নেক্সট প্রশ্ন কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে, উচ্চতাকে স্থির রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। একই কনসেপ্ট, তাহলে আয়তন বের করার সূত্র আপনারা জানেন প্রত্যেকে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আমি কি করব, লম্ববৃত্তাকার শঙ্কুটির যে উচ্চতা মানে উচ্চতার যেটা রয়েছে সেই উচ্চতাকে আমি স্থির রাখবো, কোনো পরিবর্তন ঘটাবো না, শুধু ব্যাসার্ধ 20% করে বৃদ্ধি করব, মানে আর এর ভ্যালু 20% করে বৃদ্ধি করব। তাহলে এখানে আর এর ভ্যালু বাকিগুলোকে একই থাকবে, তাহলে 20% বৃদ্ধি আবার 20% বৃদ্ধি, তাহলে বলুন 20%-20%-এর সাকসেসিভ কত, 44% বৃদ্ধি পাবে। শুনুন পরবর্তী অঙ্ক বলছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 200% বৃদ্ধি করলে আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। একটি শঙ্কুর ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 200% বৃদ্ধি করলে আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। চলুন এই যে অঙ্কটা রয়েছে আপনারা প্রত্যেকে একটু হোমওয়ার্ক করবেন, আশা করছি সমস্যা হবে না। ব্যাসার্ধটা 50% হ্রাস আর উচ্চতাটা কি বলছে 200% বৃদ্ধি করলে আয়তনের শতকরা পরিবর্তন কত কি হবে। চলুন নেক্সট প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন কি বলছে যে 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে একই ব্যাসার্ধের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির উচ্চতা কত সেমি হবে? চলো নেক্সট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। তাহলে 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, মানে এখানে একটা যে চোঙটা রয়েছে, এই যে চোঙটা রয়েছে, এই চোঙের ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু বলেছে 14, আর বলছে যে নিরেট লম্ববৃত্তাকার চোঙগুলি একই ব্যাসার্ধের নিরেট এবং এর যে উচ্চতাটা বলে দিয়েছে, উচ্চতাটা কত? উচ্চতাটা বলেছে 20 সেমি, মানে হাইটের ভ্যালু বলে দিয়েছে 20 সেমি। নেক্সট কি বলছে যে এটাকে এবার আমি গলাবো, আমি কামার বাড়ি নিয়ে গিয়ে এটাকে গলাবো আর কি, গুলিয়ে একই ব্যাসার্ধের মানে কি, এই আরটা একই হবে, একই ব্যাসার্ধের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করব আমি। একই ব্যাসার্ধের একটা আমি শঙ্কু তৈরি করব, একই ব্যাসার্ধের আমি একটা শঙ্কু তৈরি করব। তাহলে ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা সেই 14ই হবে। তাহলে একই ব্যাসার্ধের যদি আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করি, তাহলে এই শঙ্কুর উচ্চতাটা কত হবে, এর হাইটটা কত হবে? এর হাইটটা কত হবে? তাহলে দেখুন এখানে ঘটনাটা কি, এখানে এই যে আমি চোঙটাকে গলাচ্ছি, এই চোঙটাকে গলানোর পর এখানে যে লোহাটা থাকবে আর কি, এখানে যে লোহাটা থাকবে, পরে এই যে আপনার শঙ্কুটা রয়েছে সেই শঙ্কুতে একই লোহা থাকবে, কেননা বলছে ওটাকে গলিয়েই আমি এটা করবো আর কি, চোঙটাকে গলিয়েই আমি শঙ্কুটাকে তৈরি করব, একই লোহা থাকবে। আর গলানো মানে কি, আয়তন বের করা আর কি, মানে দুজনের যে আয়তনটা সমান হবে কি হবে না বলুন? এই যে চোঙ এবং এই যে শঙ্কু সমান, আয়তনটা সমান হবে। তাহলে আয়তনটাকে যদি আমরা সমান সমান করি, তাহলে এখান থেকে দেখুন আমি এইচ এর ভ্যালু পেয়ে যেতে পারবো। তাহলে আমাকে সবার প্রথমে বলুন, এই যে চোঙের আয়তন বের করার ফর্মুলা কি ছিল? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এটা ছিল এর আয়তন বের করার সূত্র। আর আমি যদি এই শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা দেখি, তাহলে এটা কত ছিল? 1/3 ইন্টু তারপর পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এটা ছিল ফর্মুলা। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আনসার আমাদের চলে আসবে। চলুন, এখানে পাই রয়েছে, পাই কেটে দিন, এখানেও পাই রয়েছে, পাইটাকে কেটে দিন, কোনো সমস্যা নেই। পাই দুই জায়গাতেই রয়েছে, পাই আমরা দুই জায়গাতেই কেটে দিলাম। আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মানে কত? 14 ইন্টু 14, 14 ইন্টু, দুটোই কি সমান হবে? দুটোর আয়তনই সমান হবে, 14 ইন্টু 14। আর এখানে এইচ বলে দিয়েছে 20, তাহলে 20 আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল টু 1/3। আর কত? এটাও 14, এটাও কত? আর 14। আর আমরা এইচ এর ভ্যালু কি জানি? এইচ এর ভ্যালু জানি না, তার মানে আমি ধরে নিলাম এইচ এর ভ্যালুটা হচ্ছে এক্স, মানে উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর উচ্চতা হচ্ছে এক্স। ক্যালকুলেশন যদি করি, এই 14 কাটুন, এই 14 কেটে দিন, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে? 3 আর 20কে গুণ করে দিন, মানে হচ্ছে 60 সেমি। তাহলে 60 সেমি হবে হচ্ছে সেই শঙ্কুটির উচ্চতা। উচ্চতা কত হবে? 60 সেমি। ক্লিয়ার? চলুন, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু আলোচনা করলাম। একদমই অনেক কিছু রয়েছে, অনেক কিছু একদমই নয় আর কি। আর আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম একটা বা দুটো আসবে, নাও আসতে পারে, কিন্তু যদি আসে পেয়ে যাবেন এর মধ্যে থেকে, এর বাইরে কিচ্ছু থাকবে না।